আর কোন কোন ফোবিয়া আছে তোমার? মইন ঘাড় ঘুরিয়ে ইনশিরাহর কাছে জানতে চায়। ইনশা চুপ করে আছে, সিলিংয়ের দিকে দৃষ্টি দিয়ে। কিছু মুহূর্ত নীরব থেকে বলল, ফরিয়া বলছেন, আসলে আমার অপছন্দের লিস্ট বড়। বলতে পারেন আমার সহ্য শক্তি আর 5 জন নারী থেকে তুলনামূলক কম। আমি আপনাদের বেঁধে দেওয়া ছকের আদর্শ নারী একটা বৈশিষ্ট্য ধারণ করি না। মুইন নিচু গলায় বলল, আমি মজা করে ফোবিয়ার কথা বলছি। তোমার সবার মতো সব কিছু সহ্য করতে হবে এমন কোনো কথা নেই। ইনশা এবার ঘাড় ঘুরে মইনের দিকে তাকিয়ে বলে, আপনার কোনো ফোবিয়া নেই? মইন মৃদু হাসল, বলো, সৌভাগ্যবশত নেই। আপনার বুঝি সব কিছু সহ্য হয়? এটা অভ্যাস হয়ে গিয়েছে ইনশা, সব কিছু সয়ে যায় আমার। ইনশা পাশ ফিরে শুলো। মইন দিকে তাকিয়ে বলো, একটু বেশি ভালো মানুষই। মোটেও না, আমি তোমার মতো খুদসম্মত মানুষ। এটা আমার সাথে না থাকলেও বুঝতে পারবে না। আমি তোমাদের বেঁধে দেওয়া ছকের আদর্শ পুরুষের কিছু বৈশিষ্ট্য ধারণ করতে ব্যর্থ ইনশা। আমি আতিপাতি এক পুরুষ। গলিতে গলিতে এমন পুরুষ তুমি খুঁজে পাবে যে সাধারণ কিছু নীতি মেনে চলে, সাধারণ কিছু চাহিদা লালন করি, আর সাধারণ ভুল ত্রুটি রোজ করি। ইনশা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ক্যান আই আস্কড ইউ আর কোশ্চেন? গো অ্যাহেড। আপনার কারো সাথে কখনো কমিটমেন্ট হয়নি? কথাটা খুব ইতিহস্ত করে জানতে চাইল ইনশা। মুইন ইনশার চোখের দিকে তাকিয়ে ধীর স্থির হয়ে জবাব দেয়, না। ইনশা নিশ্চুপ। 31 বছর বয়সী একজন লোক কারো সাথে কখনো কমিটমেন্ট হয়নি, এটা একটু অবাক হবার মতো ব্যাপার ইনশার কাছে। সে বলল, কাউকে কখনো ভালো লাগেনি? মুইন এবার হাসলো সামান্য। ইনশা দিকে ফিরে বলল, ভালো লাগেনি এমনটা নয়, ভার্সিটিতে পাশাপাশি বসে ক্লাস করছি, কথা বলছি, 2-1 হুট করে ভালো লেগেছে, কিন্তু আমি ইনসিকিউর থাকতাম নিজেকে নিয়ে, অনুভূতি ছিল ওই ভালো লাগা অবধি। ইনশা অবাক হলো, বলল, ইনসিকিউর কেন? কেউ আমাকে পছন্দ করবে কিনা সেটা নিয়ে। ইনশাও হঠাৎ শোয়া থেকে উঠে বসলো। মুইন তাকিয়ে আছে ওর দিকে। ইনশা অবাক হয়ে বলল, মেয়েরা আপনাকে পছন্দ করতো না? সিরিয়াসলি? মুইন উঠে বসলো, হাসলো সে কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলতে লাগলো, তখন আমি মইন ফরাজি ছিলাম না ইসি। আমি একটা মইন ফরাজি ছিলাম যার জিন্সের প্যান্টটার রং চটা ছিল এবং 2টো শার্ট সে ঘুরিয়ে ফিরিয়ে পরতো, ভার্সিটিতে গিয়ে ক্লাস করতো, যার একটা খুব দামি সানগ্লাস ছিল না, এবং যে একটা রেস্টুরেন্টে পার্ট টাইম জব করতো, কখনো ফুড পান্ডা ডেলিভারি ম্যানের কাজ করতো। ইনশাও এক দৃষ্টিতে তাকিয়ে আছে মইনের দিকে। অস্ফুট বলল, আপনার গোটা জীবনটা পরিশ্রম করে কাটিয়েছেন। একটু থেমে ইনশাও সরাসরি মইনের চোখের দিকে তাকিয়ে বলে, আপনি আমাকে কেন পছন্দ করেছিলেন? রাতের গভীরতায় ঘুম নামতে পারছে না আলোর চোখে। আজ তার চোখে ঘুম নেই। স্বামী নিজেও ঘুমায়নি এতক্ষণ। সব নিস্তব্ধ থাকলো। গত আধ ঘন্টা ধরে সেই স্ত্রী অস্থিরতা দেখে আধো অন্ধকার তার একটা হাত স্ত্রীর গায়ের উপর রাখে। আলো চমকায় সামান্য। মৃদু আওয়াজে স্বামীন বলে, মেয়ের জন্য দুশ্চিন্তা হচ্ছে? স্বামীন হাতের উপর আলো একটা হাত রাখলো। ধিমি আওয়াজে বলতে লাগলো, কাল সকালে মেয়েটা চলে যাবে। স্বামীন মেলান হেসে স্ত্রীর কাছে টেনে বলল, কাল সকালে মেয়েটা তার নতুন একটা দুনিয়ায় পা রাখবে, নতুনভাবে জীবনটাকে উপলব্ধি করবে, জীবনে পরিপূর্ণতা আসবে মেয়ের। আলো বড় বড় শ্বাস ফেলছে। স্বামীন উঠে বসলো, স্ত্রীকে টেনে তুলে বসালো। বিরক্ত নিয়ে বলল, নিজে কত কাহিনী করলে, এখন কেন বাচ্চামো করছো? একটা সত্যি কথা বলবো, আমার মেয়েটাকে পারলে আমি কখনই বিয়ে দিতাম না, ওকে আজীবন রেখে দিতাম এই বাড়িতে, কিন্তু এটা তো হয় না। স্বামীন হাসলো, বলল, এটা সত্যি কথা, আমিও বলবো, পারলে আমি মেয়েটাকে বড় হতে দিতাম না। আলো হাসছে। স্বামীন স্ত্রীকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে আবারও।
আলো বলতে থাকে, কি করবে আমি কিছু বুঝতে পারছি না। মেয়র সাহেব, এই মেয়ে কীভাবে সংসার করবে আমি এই চিন্তা ঘুমাতে পারছি না। সব কিছু কেন চাইলেও নিখুঁত করতে পারি না আমরা। মঈনকে যদি কখনো ওর দ্বারা কষ্ট পেতে হয় তখন সে দায় কীভাবে এড়াবো আমরা? কি বলতে চাইছো তুমি? শামীম অবাক হয়ে জানতে চায়। দেখুন, আমার এ পর্যন্ত সবসময় নিজের স্বার্থের দিকটা ভেবেছি। আমরা নিজেদের সন্তানের স্বার্থের দিকটা ভেবেছি। বারবার আমাদের কনসার্ন ছিল আমাদের মেয়ে কার কাছে ভালো থাকবে সেটা নিয়ে, কার কাছ থেকে আমরা সুবিধা পাবো সেটা ভেবেছি। কিন্তু মঈন, ও যদি কষ্ট পায় তখন? বেচারা কখনো একটা পরিবার পায়নি। স্বামী নিশ্চুপ হয়ে শুনছিল, একটা লম্বা শ্বাস ফেলে বলল, কিছু হবে না এমন। আমরা জটিল করে ভাবছি আছিয়া, ঘুমাও এখন। ইনা পা টিপে টিপে গিয়ে প্রীতমের পাশে শুয়ে প্রীতমকে জড়িয়ে ধরল। একটু নড়ে চড়ে উঠে প্রীতম গম্ভীর হয়ে বলল, আড়ি পাতা হয়ে গিয়েছে? দুলাভাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। কাচুমাচু মুখ করে বলে ইনায়া, ভালো করেছে, এখন ঘুমাও। ঘুমাবো মানে? আজ না আমাদের বাসর? চাপা স্বরে চেঁচিয়ে বলে ইনায়া। প্রীতম ওর হাতটা সরিয়ে দিয়ে বলে, 1.5 মাস আগে হয়ে গিয়েছে। মঈন ইনশাকে নির্নিমেষ দেখছিল। ইনশা দুচোখ ভরা কৌতূহল। সে তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। খানিক বাদে আবারও বলল, বলুন কেন পছন্দ করেছেন আমাকে? মঈন এবার মৃদু হাসল, বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে বলল, একটা সত্য কথা বলবো? বলুন। বাংলাদেশ সিভিল সার্ভিস এক্সামের দেশের মধ্যে 28তম হওয়া মঈন ফরাজির কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। ইনশা চুপচাপ দেখছে মঈনকে। বাইরে তখন মেঘ ডাকাডাকি শুরু হয়েছে। টানা 1.5 মাস খরার পর প্রকৃতি যেন একটু সদয় হলো আজই। ইনশাও জানালার দিকে তাকায়। জানালা সব কটা খোলা। উঠে গিয়ে জানালাগুলো লাগিয়ে দিয়ে বিছানায় গুটিসুটি মেরে শুয়ে পড়ল আবারও। মঈন বলল, লাগলো? বৃষ্টি ফোবিয়া আছে তোমার? না তো, কেন? জেনে নিচ্ছি। কখনো হুটহাট আমার স্ত্রীকে নিয়ে ভিজতে ইচ্ছে হয় তাই। ইনশাহ দৃষ্টি নত করে। মঈন স্মিত হেসে বলে, বাকিটা কাল থেকে জানবো। গুড নাইট। গুড নাইট। অস্ফুট জবাব ইনশার। রাত তখন 2টোর কাছাকাছি। ঝমঝমে বৃষ্টি হলো সে রাতে। ইনশা ঘুমিয়ে যেতে খুব একটা সময় নিল না। আর ফরাজি তার বাসর রাতটা বইয়ের মুখ দেখে কাটিয়ে দিল। একটা পান পাতার মতো শ্যামলা মুখ, বড় বড় অক্ষিপল্লব, পাতলা রক্তিম 2টো ঠোঁট, যে ঠোঁট নেড়ে নেড়ে স্পষ্ট কথা বলা হয়। আর তা মেহেদি রাঙা হাত, তাতে লেখা মঈন। এর মানে হলো এই চাঁদ মঈনের। এক রাতে বৃষ্টি প্রকৃতি ততটাও প্রভাব ফেলতে পারল না। সকালে সেই খ্যাপা সূর্যটা তেতে উঠেছে। ইনশা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। ভোর রাতের দিকে মঈনও ঘুমিয়েছে। সকাল যখন 9টার কাছাকাছি, দরজা ধাক্কা পড়ল ওদের। মঈন উঠে বসে ঘড়ি দেখল। সে ভীষণ অবাক হলো, এত বেলা অবধি ঘুমিয়েছে বলে। ইনশা উঠল তাড়াহুড়ো করে। খোলা চুলগুলো একটা কেলাচারে আটকে হন্তদন্ত হয়ে দরজা খুলে দিতে দেখল সিহা দাঁড়িয়ে আছে। মঈন ওকে দেখে হেসে বলল, গুড মর্নিং, দ্য মোস্ট কিউটনেস পারসন অফ দিস হাউস। গুড মর্নিং ভাইয়া। আপনাদের খোঁজ পড়েছে। আমাদের আরও কিছু সময় দিয়ে অনুগ্রহপূর্বক ব্যতীত করুন জনাবা। সিহা মাথা নেড়ে হাসল। মঈন কাবার থেকে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র বের করে ওয়াশরুমে ঢুকতে সিহা কপাল কুঁচকে ইনশার দিকে তাকায়। বলো, এটা কি পরে আছে? পোশাক? কেন? তোমাকে পাগলের মতো লাগছে আপু। এটা কেন পরবে ভাইয়ার সামনে? ইনশা কপাল কুঁচকে ফেলে বলে, সকাল সকাল তুই কি আমার শাশুড়ি মায়ের রোলটা প্লে করতে চাইছিস? না, তুমি নিজেও আয়না দেখো, পাগলের মতো লাগছে না দেখো তো। 12 হাতে একটা কাপড় বেচাবো? দেখ, বিয়ে পর্যন্ত এসে পর্ব বলেছিস, বিয়ে উতরে গিয়েছে। সেহা
ওর কথা কানে দিল না। ওয়ার্ড্রোব থেকে একটা লাল রঙের ইক্কত শাড়ি বের করতে করতে বলল, বিয়ে উতরে যায়নি, আরও 2 দিন লাগবে। এটা পরো, নিচে অনেক গেস্ট। বড় মামা ফরাজির সাথে কোনো পাগল দরবেশের বিয়ে দেয়নি, একটা ভুবনমোহিনী সুন্দরী মেয়ের বিয়ে দিয়েছে। এই শাড়িটা পরলেই বুঝবে। খানিক বাদে মেয়েটা জামাইয়ের সাথে চলে যাবে। মির্জাদের বিষণ্ণতা ভরা মুখ, কোলাহল মুক্ত বাড়িটা যেন আরও ভারী হয়ে ফেলেছে বিষাদময় পরিবেশটা। ইনসা, মহিন, ইনায়া, প্রীতম সমস্ত উপহার সামগ্রী তখন গাড়িতে তুলে দিচ্ছে। ইহান নিচে দাঁড়িয়ে থেকে এই গিফটগুলো অতিথিরা নতুন দম্পতিকে ভালোবেসে দিয়েছে। সব কিছু গুছিয়ে ইহান অন্দরমহলে এলো। মইন আর প্রীতম ভদ্রতম তাদের শ্বশুর, চাচা শ্বশুর, মামা শ্বশুরদের পাশে বসে আছে ব্রেকফাস্ট করে। পুরুষদের আড্ডা যত রাজ্যের অর্থনৈতিক আলোচনা। মইন আর প্রীতম ভদ্র হয়ে বসে মনোযোগী শ্রোতা হয়ে শুনছিল। আলো লিভিং রুমে এক কোণে এক সোফাতে উন্মাদের ন্যায় বসে আছে। তার দুপাশে বসে আছে মারিয়া, সোফিয়া। সব কিছু গুছিয়ে ঋতু এলো। ইনসা বান্ধবীদের দিকে তাকিয়ে বলল, ওকে নিয়ে এসো। মইন উঠে দাঁড়াল তখন। তুনা বলল, আপনি রুমে যাচ্ছেন ভাইয়া? হ্যাঁ। ওরা আর গেল না। মইন সিঁড়ি বেয়ে দোতলায় উঠল। সেহা ইনসাকে শাড়ি পরিয়ে দিল। ইনসা এই প্রথম লাল রঙের শাড়ি গায়ে জড়ালো, তবে ঠোঁটে মুখে কোনো প্রসাধনী লাগালো না। এইবার আরেকবার সাদামাটা চুলগুলো খুলে রাখা, তার পাতলা সুডল অঙ্গে লাল শাড়িটা ফুটে উঠেছে। মইন আগে ভাগে রেডি হয়েছিল, একটু ফর্মাল বেশে, নতুন জামাই বলে কথা। ওর স্যুটে রংটা ধূসর। দরজায় এসে দাঁড়াতেই তার দৃষ্টি স্থির হয়ে লাল রমণীর দিকে। সেহা মইনকে দেখে হেসে চলে যায়। ইনসা কাঠের পুতুলের মতো সোজা হয়ে দাঁড়িয়ে। মইন এগিয়ে গেল ওর কাছে। এক নজরে পা মাথা দেখল। কেমন নেশালো দৃষ্টিতে ধীরে ধীরে একটা হাত বাড়িয়ে ইনসার ডান হাতের ধারে হাতের পিঠে একটা চুমু খেলো। ইনসা নিজের হাতের দিকে তাকিয়ে আছে। মইন ইনসার চোখে চোখ রেখে অস্ফুটে বলল, ইট ওয়াজ অ্যান অ্যাপ্রিসিয়েশন টু ইয়োর বিউটি। ইউ আর ভেরি প্রিটি ইন ইয়োর ওন ওয়ে, বাট নাও ইউ আর লুকিং এক্সেপশনালি বিউটিফুল। ঠিক ডানের কবিতা থেকে উঠে আসা সেই ভদ্রমহিলা, যে ডানের বর্ণনা একটা জীবন্ত শিল্পী। ইনসা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে মইনের দিকে। মইন অমায়িক হাসি হেসে ইনসা মুখমণ্ডল নিরীক্ষণ করে বলল, মন খারাপ, চলে যাবে তাই? দুপাশে মাথা নাড়ে ইনসা। মইন বলল, চলো, দেরি হচ্ছে আমাদের। ঘর থেকে ওরা দুজন বেরোলো। ইরফান মুখোমুখি হলো দুজন। মইন ভাই বোনকে একা ছেড়ে দিয়ে সামনে এগোলো। ইনসা ভাইকে দেখে মলিন হাসলো। ইরফানও তাই। ইনসার কাছে এগিয়ে আসে সে, পা থেকে মাথা ইনসাকে দেখে বলে, তোকে একেবারে ভণ্ড লাগছিস। ইনসা হেসে ফেলল, বলল, তোকেও। ইরফান বোনের হাত ধরল, বলল, চল, তোকে ঘাড় ধরে গাড়িতে বসে দিয়ে আসি। বোনের হাত ধরে হাঁটছে সে। সিঁড়ি থেকে নামতে নামতে বলছে, বেচারা মইন ফরাজি, একটু রহমত করিস। 2.5 মাস পরে ফিরে তুই ব্যবসাতে বসবি। সব ধরনের ঝামেলা থেকে দূরে থাকবি। মেজো মাকে কাঁদাবি না। তোকে যেন ঘন ঘরে এ বাড়িতে আসতে না দেখি। তোকে যেন আর কোনো দিন মারামারি করতে না দেখি। তোকে যেন সব ধরনের বোকামি থেকে দূরে থাকতে দেখি। তোকে যেন ইয়ানার সংসার থেকে দূরে থাকতে দেখি। ইরফান দাঁড়িয়ে পড়ল, তাকালো ইনসার দিকে। ইনসা স্পষ্ট তবু নরম গলায় বলল, তোকে যেন পুনমের থেকে দূরে থাকতে দেখি। ইরফান তাকিয়ে আছে বোনের দিকে। ইনসা শক্ত করে ভাইয়ের হাত পেঁচিয়ে ধরে বলল, আয়। ঘাড় ধাক্কা দিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে যা। ওরা নিচতলায় নেমে আসে। স্বামীনার আলো মেয়েকে দেখতে পেয়ে উঠে দাঁড়ায়। ইনসা নামতে প্রথমে মুখোমুখি হলো ইহানের। বোনের দিকে কেমন উদ্ভ্রান্তের মতো তাকিয়ে আছে। ইনসা গিয়ে জড়িয়ে ধরল ভাইকে। ইহান বোনের মাথায় হাত রেখে বলল, কালকে দেখা হবে, আমাদের রোজ কথা হবে। আমি 2 দিন পর পর তোর বাড়িতে যাব, বড় বড় মাছ নিয়ে। ইনসাও কেমন গলা ধরে এলো।
সে ভাইকে ছেড়ে দিয়ে হেঁটে গেল তার মা আর চাচিদের কাছে। তিনজন নির্বিকার চিত্রে দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোণে মিছে হাসি। ইনশাহ বলল, তোমরা কাঁদছ না কেন? ওরা ভান করছে তিনজন। পরি বলল, আমাদের কান্না পাবে কেন? তোমাদের আসলেই কান্না পাচ্ছে না? ঋতু ভান করে বলল, না তো। আলো ভুরু কুচকে বলল, কাদার কিছু হয়েছে? ইনশাও এক প্রকার ঝাঁপিয়ে পড়ল মায়ের বুকে। আলো পড়ে যেতে নিল সামনে, নিল নিজেকে। শান্ত স্বরে বলল, একটু কান্না পাচ্ছে না আমারও না। মাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল ইনশা। কিন্তু দুজনে কাঁদছে, নিশ্চুপ কাঁদছিল ইনায়া। রুশপি রিন্তরা অবাক হয়ে বলল, তুই কাঁদছিস কেন? তুই তো আরও 1.5 মাস আগে বিদায় হয়েছিস। টিস্যু পেপারে চোখ মুছে নিতে নিতে ইনায়া জবাব দিল, আমার কান্না পেলে আমি কি করব? প্রীতম এক এক করে সবার কাছ থেকে বিদায় নিয়ে তার শ্বশুরের সামনে গিয়ে দাঁড়ায়। ইসমামি টান হয়ে দাঁড়িয়ে আছে, অবিচল দৃষ্টি তার। প্রীতম ইতিহস্ত করেও যদিও সে তার শ্বশুরকে ভয় পায়, নর্মস্বরে বলতে লাগলো, বাবা আমি আপনাদের অনেক বেশি কষ্ট দিয়েছি, এটা আমি সব সময় স্বীকার করে যাব। এজন্য আমি প্রতিদিনই সত্যি অনুতপ্ত। শুধু একটা কথাই বলবো, কখনো কোনো অবস্থায় ইয়ানার জন্য আপনাদের দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। আপনি আর মা একে অপরের খেয়াল রাখুন, মাকে নিয়ে সাবধানে থাকুন। ইসমাম চুপচাপ দেখছে প্রীতমকে। আজ প্রীতম খুব সাহস করে নিজের থেকে শ্বশুরের সাথে কোলাকুলি করলো। ইসমাম প্রস্তুত ছিল না, সে ছেলেটিকে পছন্দ না করলেও ফিরিয়ে দিল না। প্রীতম বলল, আমার বাবা মা নেই, আমি আমার নতুন অভিভাবক চাই, বাবা দোয়া রাখবেন। ইসমাম গম্ভীর মুখে প্রীতমের পিঠ চাপড়ে শান্ত স্বরে বলল, ভালো থেকো। মঈন ফরাজি এবার এগিয়ে গেল ইনশার কাছে। মাকে ছেড়ে ইনশা তখন বাবার দিকে তাকায়। স্বামী মেয়ে জামাইয়ের দিকে বিমূঢ় হয়ে তাকিয়ে আছে। মঈন এগিয়ে গেল, গিয়ে স্বামীর মুখোমুখি দাঁড়ালো, নর্মস্বরে ডাকলো, বাবা। স্বামী নিয়াসা মির্জা মেয়ের দিকে তাকিয়ে বলে, ওর সাথে বন্ধুত্ব করে নিও, আমি বিশ্বাস করি তোমার একে অপরের চমৎকার বন্ধু হবে। তারপর সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি যাকে সে তার আম্মাকে দিয়ে দিয়েছে তার হাত ধরল। মঈন তাকিয়ে আছে নিজের হাতের দিকে। স্বামী বলতে লাগলো, বাবা আমি কিন্তু তোমার সামনে একজন বাবা দাঁড়িয়ে আছি, আর 5টা বাবার মতো সাধারণ আছি। আমার মেয়েকে তুমি ভালো রাখবে। এতটুকু বলে স্বামী একটু থেমে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দুজনে মানিয়ে বুঝিয়ে চলো, দুজন দুজনের বন্ধু হও, দোয়া করি। তবে একটা কথা বাবা, যদি কখনো আমার মেয়ে এই রক্তে মাংস করা সাধারণ মানুষটি অকারণে তোমার কাছে বিরক্ত কারণ হয়ে দাঁড়ায়, যদি মেয়েটা বোঝা হয় তোমার, যদি তোমার কখনো এমনটা মনে হয় তুমি একটু কষ্ট করে আমার মেয়েটাকে আমার কাছে দিয়ে যাবে, তবু কখনো ওকে মলিন করবে না, কখনো আমার মেয়েকে অযথা কাঁদাবে না, কখনো যেন আমার মেয়েকে চোখ দিয়ে তোমার দেহ কষ্ট করুণ পানি না ঝরে। বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা হতে শুরু করলো স্বামীনের। সে হাঁসফাঁস করছে। ইনশা পাপাকে জড়িয়ে ধরে কেঁদে ফেল। মঈন স্থির দাঁড়িয়ে আছে শ্বশুরের দিকে তাকিয়ে। স্বামীর মেয়েকে দুহাত শক্ত করে ধরে থাকলো। মঈনের দিকে তাকিয়ে বলতে লাগলো, ছোটবেলা থেকে ওকে গল্প শুনিয়ে রাজপুত্র এসে ওকে বিয়ে করে নিয়ে যাবে চেষ্টা করেছি এমন কাউকে বাছার। মেয়েটা আদতে বড্ড সরল বাবা, ওর একটা ভালো গুণ শুনবে জানো, এই মেয়ে কত দরদি, ওর কাছে সবসময় রাজপুত্র হয়ে থেকো। আমি আবার বলছি, বারবার বলছি, ওর প্রতি বিরক্ত ধরে গেলে চুপচাপ আমাকে এসে বলবে, বাবা আপনার মেয়ে নিন, কিন্তু কখনো ওকে কাঁদাবে না, কখনো না। স্বামীন কেবল অস্থির হলো, হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, মঈন আমি আমার কলিজা ছিঁড়ে তোমায় দিচ্ছি, তুমি সাবধানে রেখো। মঈন বুঝতে পারছে না সে কি করবে, তার মুখ শুকিয়ে গিয়েছে। স্বামীন মেয়েকে বুকের সাথে চেপে ধরে বিড়বিড় করতে থাকে, আম্মা আম্মা তুই মেয়ে কেন হলি? বাবা মেয়ের এহেন দৃশ্য ভারী করে ফেলল শান্তিনীরের অন্দরমহল। আলো ছুটে এসে স্বামীকে ধরল, বলল, আপনি থামুন। মঈন অপ্রস্তুত হচ্ছে। মঈন মলিন মুখে শাশুড়ির দিকে তাকায়। আলো চোখ মুছে ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলল, বাবা আমরা দুজনেই সাধারণ বাবা মা, একেবারেই সাধারণ, আর 5 জন বাবা মায়ের মতো। সে জায়গা থেকে একটা অনুরোধ করব,
একটা বাচ্চামো ধরনের অনুরোধ করব। স্বামী হিসেবে যতক্ষণ পর্যন্ত তোমার আত্মসম্মানে আঘাত না লাগবে, আমার এই ছোট্ট মেয়েটির টুকটাক ভুল ত্রুটি নজরআন্দাজ করো, কিছুটা মানিয়ে নিও, কখনো আমাদের অভিযোগ দিও, কখনো তুমি নিজে ওকে সূত্রে নিও, কিন্তু দোহাই তোমার, তুমি কখনো ওকে কাঁদাবে না। তোমার শ্বশুর এক জীবনে আমার চোখ থেকে এক ফোঁটা পানি পড়তে দেয়নি যখন থেকে আমি তার হাত ধরেছি। এই মানুষটা বড্ড কষ্ট হবে। মইন অনিমেষ দেখছে তিনজন ব্যক্তিকে। এরা এখন খুব খুব কাছের মইনের, তার স্ত্রী, তার শ্বশুর শাশুড়ি, মইনের পরিবারেরা। এমন হৃদয় বিদারক পরিস্থিতি মইন কীভাবে সামলাবে তা সে জানে না। এমন পারিবারিক ইমোশনালের সাথে মইনের পরিচিতি নেই। সে বুঝে উঠতে না পেরে অনেকটাই সংকোচ নিয়ে আলোর একটা হাত ধরল। মৃদু আওয়াজে আলোকে বলো, মা, ইনশা ভালো থাকবে। আলো হু হু করে কাঁদছে, কেমন দম বন্ধ হয়ে আসছে তার। ওদিকে ইনশা কাঁদছে স্বামীনের শক্ত করে ধরে রেখে। স্বামীন হাঁপাচ্ছে মেয়েকে আলকে ধরে। এই লোকটার কথা বলতে পারছে না এখন আর। ইনশা বান্ধবীরা এসে আলোকে ধরল। আজান এসে স্বামীনের থেকে ইনশাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। কিছুতেই কেউ থামছিল না যেন। খানিক বাদে ইরফান এসে বোনের হাত ধরে টানছে। ইহান এসে আলোকে সামনে নিল। স্বামীন বিড়বিড় করতে থাকে, আমার আম্মাকে কাঁদাবে না তুমি। ইহান নরম গলায় বলল, বড় বাবা স্টপ, ইসি যাওয়ার সময় হয়েছে, ওরা যেতে পারবে এই পরিস্থিতিতে। ইরফান মুখে চবর্গের শব্দ করে বলল, ও কি কাঁদবে? তোমার মেয়ে নিজে ও বরকে কাঁদিয়ে কুল পাবে না। কটা দিন যেতে দাও, দেখবে কে কাকে কাঁদায়। এত কান্নাকাটির মাঝেও এক তৃতীয়াংশ মানুষ হেসে ফেলল ইরফানের কথায়। মইন মাথা নিচু করে অস্পষ্ট হাসে। ইনশা বাবার বুক থেকে মাথা তুলে ভাইয়ের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকায়। ইরফান বলল, কি সত্যি কথা না? ইনশারও ছুটে এসে ইরফানকে ধরল, এক হাতে টেনে ইহানকে ধরল। দু ভাইয়ে ধরে কেমন বাচ্চাদের মতো কাঁদতে লাগলো মেয়েটা। ওরা দু ভাই থমকে গেল মুহূর্তে। বোনের চোখের দিকে তাকিয়ে আছে বাখারা হয়ে। ঋতু কাঁদছে, পরি কাঁদছে, ইনশা মামিরা কাঁদছে, সেহা ইয়ানা কাঁদছে। আর স্বামিনিয়াশা মির্জা, তাকে মনে হচ্ছে একজন মৃত মানুষ। ইসমাম ইলহাম বোঝাচ্ছে তাকে, শান্তটাকে হাত ধরে তা একটু বসে দেওয়ার জন্য। স্বামীন পারলে মেয়েকে ছাড়ে না। ইনশাও তাই বাবার পাঞ্জাবি আঁকড়ে ধরে রেখেছে। মইন বেচারা এক এক করে সবার মুখ দর্শন করে, সবার অনুভূতি একই রকম, ভঙ্গু সবাই। আর সেই সম্পূর্ণ বিচ্ছিন্ন এক মানুষ। হঠাৎ তার নিজেকে কেমন অপরাধী মনে হলো। একটা সামরিক অনুভূতি ছিল এটা। মনে হলো সে ইনশাকে এদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। একটু সময় নিয়ে মইন ফরাজি আস্তে ধীরে বলল, বাবা, আমি কি ইনশাকে আরও কয়েকদিন রাখবো আপনাদের কাছে? আলো চোখ মুছল। আঁচল নিজেকে সামলে নিয়ে বলো, আরে না না, একদম না, তোমার স্ত্রীকে তুমি নিয়ে যাও, আমরা ঠিক আছি। স্বামীন ঠিক নেই। আলো এসে অনুরোধ করলো স্বামীকে, এখন বাচ্চামো আপনি করছেন, ওরা আপনাকে এই পরিস্থিতিতে রেখে যাবে? শান্ত হন না। স্বামীন শান্ত হতে পারছে না। বুক থেকে কিছু একটা ছিঁড়ে নিয়ে যাওয়া হচ্ছে তার। সকাল থেকে সন্ধ্যা এই বাড়িময় হেঁটে বেড়াতো না এই মেয়েটা? মেয়েটিকে ফোন করে বলতে হবে, তুই কবে আসবি মা? স্ত্রীর চোখের দিকে তাকায় স্বামীন বলে, তোমরা কেমন লাগছে জানি না আছিয়া, কিন্তু আমার মন মানছে না, আমি মনে হচ্ছে মরে যাব। ইনশা বাবা বলে চিৎকার দিয়ে আবারও জড়িয়ে ধরল স্বামীনকে। চেঁচিয়ে বলো, আমি যাব না। ওদের অবস্থা দেখে মইন চুপ করে দাঁড়িয়ে রইল। সে এখন কি করবে আর কি করা উচিত? কিছুক্ষণ তাকিয়ে থেকে মইন ইনশাকে উদ্দেশ্য করে বলো, তোমার মন শান্ত হলে বেরোবো, যদি তুমি আর কয়েকদিন থাকতে চাও তো। ইনশা যাবে মইন। ইহান জবাব দিয়ে বোনকে বড় বাবার থেকে সরিয়ে আনলো। মইন স্বামীনের দিকে দৃষ্টি দিল। কাঁচা পাকা চুলে সুদর্শন শুদ্ধ এই মানুষটির প্রতি এক অন্যরকম টান মইন বরাবর অনুভব করে। এখন যেন তার
চক্রবৃদ্ধি হারে বাড়ছে। নর্মস্বর বলল, আপনি আমাদের সাথে যাবেন বাবা? সবাই অবাক হয়ে মইনের দিকে ফিরছে। আলো বলল, এটা হয় বাবা? কি সব বলো? মা ইনশাইকে যেতে দেখছে বলে মন মানছে না। ইনশাইকে বাবা নিজে তার বাড়িতে রেখে আসলে বাবার এতটা খারাপ লাগবে না। দুটো পরিস্থিতি, তার অনুভূতি দুইভাবে সামলাবে। বাবা আমাকে আর ইনশাইকে নিয়ে দিয়ে আসুন আমাদের বাড়িতে। ইহান মইনের দিকে তাকায় সামনের দিকে। কিছুক্ষণ ভেবে বলে, যাবে তুমি ওদের সাথে? যাও বড় বাবা, আমিও যাব, চলো। ঋতু বলল, এভাবে কেন যাবি? অসুবিধা কোথায় আন্টি? ওনারা আমাদের পৌঁছে দিয়ে চলে আসবে। সিম্পল একটা ব্যাপার, এতটাও জটিল নয়। মইন জবাব দেয় তৎক্ষণাৎ। আলো স্বামীর দিকে তাকায়। স্বামীর চেহারা দেখে বুঝল সে তার মনের কথা। ছুটতে ছুটতে দোতলায় এসে স্বামীর ফোন আর ওয়ালেট নিয়ে নিচে গিয়ে স্বামীর হাতে ধরিয়ে বলে, যান মেয়ের সাথে, আপনি লোক সুবিধার না, আমি আপনাকে সামলাতে পারবো না। মেয়েকে তার ঘরে পৌঁছে দিয়ে ওদের দোয়া করে দিয়ে আসেন। যান। স্বামী এক এক করে সবার মুখের দিকে তাকায়। ইসমাম, ইলহাম, শান্ত, আজান, আয়াত একই কথা বলতে লাগলো। গাড়িতে যখন ইনশা বসলো, তার ঘাড় ধরে নয়, এক হাত ধরে বসিয়ে দেয় ইরফান। ইনশা গাড়িতে জানালার বাইরে মুখ বের করে পোর্সের বাইরে দাঁড়িয়ে থাকে। সবার দিকে বেজা চোখে তাকিয়ে হাসলো। ঋতু এসে ইনশা বিড়াল মিঠাইকে ওর কোলে বসিয়ে দিল। আলো মেয়ে দুহাতে চুমু খায়। এখন আর কাঁদছে না সে। মেয়ে তাড়া দিয়ে বলে, বাবাকে ধরে বসে থাকো। ইনশা পাপার গলা জড়িয়ে ধরে বসে রইল। মইন বসলো সামনে ড্রাইভিং সিটের পাশে। ড্রাইভিং সিটে ছিল ইহা। মারিয়া হাসতে হাসতে বলে, এমন কনে বিদায় আমি এই প্রথম দেখলাম। বাঁচা গেল, আমার কোনো মেয়ে নেই। বিদেশিনী সোফিয়া তখন চোখের পানি মুছতে মুছতে ভাঙা ভাঙা বাংলাতে বলল, আমি তো বাঁচতে পারলাম না মারিয়া। ইনশা আবারও মাথা বের করে তার ছোট বাবা, মেজো বাবা হাত ধরল। শান্ত বাবা হাত ধরল, মামাদের হাত ছুঁয়ে দিল। তার মন ভরছিল না যেন। শান্ত বাবা মাথায় হাত বুলিয়ে বলল, আম্মু, গাড়িতে তো এত জায়গা নেই, আমরা কি এখন অন্য গাড়িতে আসবো? ইনশা হাসলো, মাথা নেড়ে বলল, না, তোমরা নিজেদের যত্ন নিও। ইরফান চুপচাপ বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। ইহান ভাইকে বলল, তুই যাবি? ইরফান মাথা নেড়ে গম্ভীর হয়ে বলল, ইনু যাবে, এখন আমি এখানে থাকি। ইহান স্বস্তি নিয়ে ভাইকে কয়েক পলক দেখল। কত দায়িত্ববান একটা ভাইয়ের মতো আচরণ করে, অথচ কখনো কখনো এই ছেলে কেন অন্যরকম হয়ে যায়। বাড়ির বড় মেয়ে জামাই বিদায় হলো। প্রীতম ছিল নীরব দর্শকের এতক্ষণ। এখন যখন তার বধূ পালা এলো, সে গিয়ে সবার কাছ থেকে আবারও বিদায় নিল। প্রীতম যখন ইরফানের সামনে গিয়ে দাঁড়ায়, ইরফান এক দৃষ্টি তাকিয়ে থাকে তার দিকে। প্রীতম আজ বাইরের তিক্ততাটুকু প্রকাশ না করে বরফ ঠান্ডা গলায় বলে, আসছি। ইরফান নিরুত্তর। ইনা কান্না থামিয়ে ভাই আর স্বামীর দিকে তাকিয়ে থাকে। সে মনে মনে প্রার্থনা করছে এখানে কোনো তর্ক বিতর্ক না হোক, কখনোই যেন আর অমন পরিস্থিতি না হয়। তার স্বামী তার সব কিছু, ভাই বোনও তার সব কিছু। এখানে কোনো তর্ক বিতর্ক হলো না, কারণ ইরফান নিশ্চুপ ছিল। ইনা এসে সবাইকে রেখে ইরফানকে ধরে বলল, পরশু আমার রিসিপশন, যাবে না ও বাড়ি? ইরফান প্রীতমের দিকে যায়। প্রীতমের মুখভঙ্গি গম্ভীর। দৃষ্টি ফিরিয়ে ইরফান বোনকে দেখে বলে, ছুটি শেষ আমার, ভালো থাকবি। কটেজ সাজিয়ে দিয়ে ইভেন্ট ম্যানেজমেন্টের লোক। যদিও মইনের তরফ থেকে রিসিপশনের পার্টির জন্য একটা কমিউনিটি সেন্টার বুক করা আছে, কিন্তু এই কটেজটা মই সাজিয়েছে নিজের ইচ্ছেতে। ইনশা বাবা হাত ধরে নামলো, তার আরেক হাত মিঠিকে পেঁচিয়ে ধরে রেখেছে। গেটের দিক পাশে একটা বিশাল সাইনবোর্ড, তাতে লেখা, পুলিশ অফিসার্স রেসিডেন্সিয়াল এরিয়া। ইনশা কখনো এখানে আসেনি। মামা পাপা বহুবার এখানে ইনভিটেশন পেয়ে এসেছে, তার আসা হয়নি, আসতে ইচ্ছে হয়নি। আজ যখন এলো, একেবারে এই লোকের বউ হয়ে এলো। কি অদ্ভুত। গাড়ি থেকে কেয়ারটেকারকে জিনিসপত্র নামাতে বলে মইন গিয়ে কটেজের
মেন লকটা খুলল। কেয়ারটেকার সারাপথ বলল, বুয়া সব কিছু রান্না করে রেখে গিয়েছে স্যার। ম্যাডাম আসার কথা শুনে আপনি যা যা বলেছেন সব কিছু করে রেখেছে। মইন হেসে বলল, ঠিক আছে, ধন্যবাদ। ইহান বনিয়ার দিকে তাকিয়ে বলল, আয়। বাবার হাত ধরে ইনশা ধীরে ধীরে পা রাখল তার সংসারে। আশেপাশে দৃষ্টি বুলাচ্ছিল সে, একটা অচেনা দুনিয়া, অচেনা পরিবেশ। দৃষ্টি ঘুরিয়ে ঘুরে দেখছিল সে সব কিছু। তাদের বাড়ি থেকে অতি ক্ষুদ্র একটা কটেজ, বেশ নিরিবিলি, বেশ নয় একেবারে নিরিবিলি। মইন হইচই ফোবিয়া আক্রান্ত বইয়ের জন্য উপযুক্ত স্থান। মইন 3 দিন লেগেছিল ঘরটা তার বইয়ের জন্য সাজাতে। ঘরের প্রতিটা কোণ গোছাচ্ছিল, সর্বত্র শৌখিনতার ছোঁয়া। ঘরে ঢুকে মইন ওদের 3 জনকে বসতে বলে। স্বামীর চোখ ঘুরিয়ে ঘুরিয়ে মেয়ে জামাই সংসার দেখে নিল এক পলক। বুকের ভিতর কেমন একটা প্রশান্তি বা অনুভূতি হলো তার। এখন তার আগের মতো হাঁসফাঁস লাগছে না।